11ই এপ্রিল রিলিজ করেছিল পুরাতন, বাট আমার দেখতে সত্যি অনেক দিনই দেরি হয়ে গেল, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী আমার সাবস্ক্রাইবার বন্ধুদের কাছে। বাট আই ওয়াজ প্লেজেন্টলি সারপ্রাইজ যে আমি এক্সপেকটেশন খুবই লো নিয়ে গেছিলাম, যে অনেক জায়গায় দেখেছিলাম যে ইটস বোরিং, ভালো না, আবার অনেকে বলছে খুব ভালো। তো আমি সেরকম এক্সপেকটেশন নিয়ে যাইনি, ব্ল্যাঙ্ক স্লেট নিয়ে গিয়েছি যে দেখি কীরকম সিনেমাটা। তো সিনেমাটার মেন ইউএসপি যেটা, সেটা হচ্ছে অবভিয়াসলি শর্মিলা ঠাকুর। মানে উনি 14 বছর পর বোধহয় বাংলা সিনেমায় আবার কাজ করছেন, অ্যান্ড প্রবাবলি এটাই ওনার লাস্ট ওয়ার্ক যা শুনছি আমি। তো সে অর্থে ওনার সিনেমা তো দেখতেই হয়। তো গিয়ে দেখলাম, এবং যেটা আগেই বললাম আই ওয়াজ প্লেজেন্টলি সারপ্রাইজড, এবং সেটার কয়েকটা কারণ আছে, সেগুলো আমি এক এক করে বলতে চাই। দেখুন, পজিটিভস অ্যান্ড নেগেটিভসের দিকে যাওয়ার আগে আমি যেটা ক্ল্যারিফাই করতে চাই সেটা হচ্ছে এই সিনেমাটা কিন্তু দু ধরনের অডিয়েন্সের মিক্সড রিয়াকশন হবে। এক ধরনের অডিয়েন্স বলবে সিনেমাটা এক্সট্রিমলি বোরিং, কোনো স্টোরি নেই, এটসেট্রা এটসেট্রা, তাদের একদম ভালো লাগবে না। আরেক ধরনের অডিয়েন্সের এটা অসাধারণ, খুব ভালো লাগবে। এবার এটা কেন, সেটার কয়েকটা কারণ আছে। সেটা হচ্ছে এই সিনেমাটার মেন ইউএসপি যেটা, যেটা আপনার হয়তো থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন, যেটা একটা সিনেম্যাটিক মাস্টারপিস। মানে বাংলা সিনেমায় সাধারণত সিনেমাটোগ্রাফিকে এভাবে দেখা হয় না। মানে এটা বললে আপনারা বিশ্বাস করবেন না হয়তো, এটা কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সিনেমাটোগ্রাফি করা হয়েছে, রাখা হয়েছে। মানে আমি সিনেমাটোগ্রাফি করেছেন যিনি, রবি কিরণ আয়াগারি, ওনার নাম আমি আগে শুনিনি। তো ওনার কাজ না ফেনমেনাল, জাস্ট ফেনমেনাল। প্রত্যেকটা ফ্রেম উনি ক্রাফট করেছেন, যেভাবে লিডিং লাইন্সগুলো গেছে, যেভাবে আপনার রুল অফ থার্ড মেনটেন করে প্রত্যেকটা ফ্রেম উনি ধরে ধরে মানে ক্রাফট করেছেন। মানে যেরকম মাইকেল অ্যাঞ্জেলো সেই সিস্টিন চ্যাপেলে আপনার ফ্রেস্কোটা বানিয়েছিল, সেই রকমভাবে ইনি বানিয়েছেন এটাকে। তো এইটা ভিজুয়াল মাস্টারপিস। মানে আপনি যদি সিনেমাটা দেখতে যান, আপনি পুরোপুরি ইমার্স হয়ে যাবেন ভিজুয়াল এক্সপিরিয়েন্স দিয়ে। যারা ভিজুয়াল এক্সপিরিয়েন্স পছন্দ করেন না তাদের জন্য কিন্তু ব্যাড নিউজ আছে, ঠিক আছে? তাদেরটা পরে আসি, অ্যাগেন ভালো জিনিসগুলো বলে নিই। সিনেমাটোগ্রাফি যেরকম, যেটা বললাম যে ফ্রেমগুলো খুব ভালো করে মেটিকুলাসলি ক্রাফট করা হয়েছে, সেরকম লাইটিংয়ের ওপর খুব ধ্যান দেওয়া হয়েছে। মানে যেভাবে সানলাইটটা পড়ছে না, পুরো একটা গোল্ডেন গ্লো দিচ্ছে শর্মিলা ঠাকুরের ওপর, সারাক্ষণ একটা গোল্ডেন গ্লো রয়েছে, যেটা একদমই আর্টিফিশিয়াল লাগে না, খুব ন্যাচারাল, এবং প্রত্যেকটা জিনিসটা ন্যাচারাল রাখা হয়েছে। লোকেশনটা যেরকম থিম, মানে পুরাতন বলতে আমরা যে থিমটা আমাদের মাথায় আসছে, চোখ বুঝলে যে ইমেজটা আসে, ওই থিম ভেবে লোকেশনগুলো সিলেক্ট করা। মানে এই লোকেশনগুলো অবভিয়াসলি কিছুটা আমার মনে হলো মেঘালয়তে শ্যুট করা হয়েছে, কিছু কয়েকটা কেভসে শ্যুট করা হয়েছে। এই শটগুলো বাংলা সিনেমা আপনি সচরাচর দেখতে পাবেন না। মানে আমাদের টপ টিয়ারের যারা ডাইরেক্টর রয়েছেন তারা এভাবে ক্রাফট করেন না শর্টস। তো সিনেমাটোগ্রাফি, লাইটিং, মেকআপ, আর্ট ডিপার্টমেন্ট সাংঘাতিক পারফর্ম করেছে। মানে প্রপস যেভাবে নেওয়া হয়েছে, যেভাবে ওই মানে টাইম না, এই সিনেমাতে টাইমটা থেমে যায়। সিনেমাটা যখন দেখা শুরু করবেন, এটা কিন্তু ড্রামা নয়, এটা কোনো থ্রিলার নয়, এর কোনো ক্লাইম্যাক্স নেই, এর কোনো পে অফ নেই। এটা একটা 3 দিনের ঘটনা, যেটা খুব ছোট্ট করে 102 মিনিটে দেখানো হয়েছে। জাস্ট ভেবে দেখুন, 102 মিনিট, এবং খুবই ছোট সিনেমা, বিশেষ কিছু হচ্ছে না। এবার আপনি যদি থ্রিল চান, আপনি যদি স্টোরির আপস অ্যান্ড ডাউনস চান, তাহলে কিন্তু সেটা একদমই পাবেন না। এবার এইখানে টাইন করছে আগের পয়েন্টটা, যেটা আমি বললাম যে প্রচুর লোকের এটা কিন্তু বোরিং লাগবে, ভালো লাগবে না। এই সিনেমাটায় কিন্তু অ্যাকচুয়ালি স্টোরি অ্যাজ সাচ কিছু নেই। 3 দিনের ঘটনা, 3 দিনের ঘটনাটাকেই জাস্ট দেখানো হচ্ছে সিনেমার পর্দায়। তো আপনি যদি সত্যি করে ভাবতে যান, সেটাকে কিন্তু সিনেমা বলা যায় না। এটা হার্শ রিয়ালিটি। সিনেমা হতে গেলে তার মধ্যে সত্যি কিছু এক ডিভিশন থাকতে হবে। এটা নর্মাল অডিয়েন্স জানে না, লেম্যান যারা, তারা অবভিয়াসলি এগুলো নিয়ে ইন্টারেস্টেড নয়। কিন্তু যারা লেম্যান, যারা সিনেমা নিয়ে কিছু বোঝে না, তারাও এটা অনুভব করে, তারা এটা ফিল করতে পারে। তারা জানে না এটাকে কি বলে, কেন হচ্ছে, কি বৃত্তান্ত, কিন্তু যখন সিনেমাটা তারা দেখে, তারা এক্সপিরিয়েন্স করতেই থাকে যে হ্যাঁ, একটা আপস অ্যান্ড ডাউনস থাকে। একটা প্রপার সিনেমাতে যদি অ্যাটলিস্ট 5খানা অ্যাক্ট না থাকে, এরকম 5খানা আপস অ্যান্ড ডাউনস না থাকে, যেখানে প্রোটাগনিস্ট একবার কিছু জিতছে, কিছু হারছে, যে কোনো জিনিস হতে পারে সেটা,
তবে ইউ ডোন্ট ফিল লাইক আ ফিল্ম, ইট ডাজন্ট ফিল লাইক আ ফিল্ম, ইট ফিলস লাইক আ শর্ট স্টোরি, শর্ট ফিল্ম না, শর্ট স্টোরি। মানে এই ফিল্মটা দেখলে আপনি ওই এগেন আমি কিছু ক্লাসিক লিটারেচার পিস সাইড করব। ও হেনরির শর্ট স্টোরি যেরকম হতো, ধরুন আফটার 20 years বলে ও হেনরির একটা শর্ট স্টোরি আছে, যেখানে একটা পার্টিকুলার ইনসিডেন্ট, দুই বন্ধু দেখা করছে, সেখানে তাদের কথোপকথন এটাকেই ফলো করলো। তার আগে তাদের লাইফ কি ছিল, তারপরে তাদের লাইফ কি হবে, এটা দেখানো হলো না, জাস্ট একটা ইনসিডেন্ট, সেখানে একটা টুইস্ট রয়েছে, টুইস্টটা দিয়ে দি এন্ড। আরো কিছু লিটারালি পিসের সাথে সিমিলারিটি পাবেন, সেটা হচ্ছে রোম্যান্টিক পোয়েট্রি। রোম্যান্টিক মানে নট লাভ পোয়েট্রি, রোম্যান্টিক এরার যে পোয়েট্রি হতো, মানে কিটস, বায়রন, শেলি, ওয়ার্ডসওয়ার্থ, এই ধরনের পোয়েট্রির সিমিলারিটি পাবেন। আপনি যদি সলিটারি রিপার পড়েন, সলিটারি রিপারে যেরকম সেই সলিটারি রিপার একা ও ধান চাষ করেই যাচ্ছে, ওই ফিল্ডে গান গেয়েই যাচ্ছে, এবং আমাদের যে প্রোটাগনিস্ট উনি দাঁড়িয়ে ওটা শুনছেন, তো টাইম স্ট্যান্ড স্টিল এই ফিল্মে। এবং এটাই এর ইউএসপি, আবার এটাই এর কি বলবো নেগেটিভ পয়েন্ট। মানে অদ্ভুতভাবে এই ফিল্মটার যেটা ইউএসপি, যেটা পজিটিভ পয়েন্ট, ওটাই ওর এগেনস্টে ওয়ার্ক করে। তো এই ফিল্মটা ডেফিনেটলি নট মেন্ট ফর অল অডিয়েন্সেস। এই ভিডিওটা দেখে যদি আপনি যাবেন, ডিসাইড করেন যে ফিল্মটা দেখবো কিনা, কারণ অলরেডি অনেক দিন হয়ে গেছে, আশা করি আপনারা সবাই সিনেমাটা দেখে নিয়েছেন। যদি এখনো কেউ দেখে না থাকেন, দেখতে যান, দেখুন। বাট যদি আপনারা স্লো ফিল্ম পছন্দ না করেন, ওয়ান লাইনার এক্সপ্লেনেবল এরকম ফিল্ম পছন্দ না করেন, তাহলে কিন্তু এটা আপনাদের জন্য একদমই নয়। তো গিয়ে বেকার টাইম ওয়েস্ট করবেন না, ইউল গেট ভেরি মাচ বোর্ড। বাট যারা একটা সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স দেখার জন্য যাচ্ছেন, শর্মিলা ঠাকুরকে আরেকবার স্ক্রিনে প্রবাবলি ফর দ্য লাস্ট টাইম দেখতে যাচ্ছেন, তারা কিন্তু দেখতে পারেন। প্রত্যেকে কিন্তু খুব ভালো পারফর্ম করেছে। মানে নান অফ দেম ওয়ার অ্যাক্টিং, দে অল ফেল্ট লাইক রিয়েল ক্যারেক্টার্স। মানে শর্মিলা ঠাকুর যে এতদিন পরে বাংলা সিনেমায় এত সুন্দর ফ্লুয়েন্টলি বাংলা বলে অ্যাক্টিং করলেন, এটা কিন্তু ওনার জন্য যে রেসপেক্টটা ছিল সেটা অনেক গুণ বেড়ে গেল। আজকালকার দিনে বাংলার ছোট ছোট নতুন নতুন অ্যাক্টর অ্যাক্ট্রেসরা যারা বাংলা উচ্চারণই করতে পারেন না, যারা বাংলা বলতে গিয়ে এমনভাবে বাংলা বলেন যেন তারা গতকাল আবৃত্তি ক্লাস করে এসেছিলেন, তাদের কিছু শেখা উচিত এইসব অ্যাক্টরদের থেকে। হ্যাঁ, ওই ইন্দ্রনীল সেনগুপ্ত যদিও একটা খুব হিন্দি ঘেঁষা টান রয়েছে কথায়, এবার এটা ওনার অটোগ্রাফিও আমি নোটিস করেছিলাম ছিল, উনি যখন নর্মাল কথা বলেন তখনও থাকে। প্রবাবলি এটা বম্বের ইনফ্লুয়েন্স। এই সিনেমাতে একটু ওয়ার্ক, বিকজ ওনার যে ক্যারেক্টারটা ছিল একজন ফটোগ্রাফার, উনি ফটোগ্রাফি করেন, তো ওই ক্যারেক্টারের সাথে ওনার এই অ্যাকসেন্টটা চলে গেছে। বাট জেনারেলি এটা কিন্তু আনফেভারেবল অ্যাকসেন্ট আমি বলবো। আর এই ফিল্মে যে টাইটেলটা রয়েছে পুরাতন, সেটা কিন্তু পুরোপুরি জাস্টিফাইড, বিকজ এই ফিল্মটা অনেক ইমেজারি নিয়ে খেলে, অনেক সিম্বলিজম নিয়ে খেলে। যেরকম ধরুন শর্মিলা ঠাকুরের অনেক সময় স্কিনের ওপর ফোকাস করে একদম ক্লোজ আপ শট, একদম ম্যাক্রো ফটোগ্রাফির মতো শর্টস নেওয়া হয়েছে। তো ওখান থেকে আপনার পাশে তার প্যারালাল ড্র করা হচ্ছে বট গাছের যে গোড়াগুলো হয়, সেগুলো যেরকম জুড়ে 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 বছরের পর বছর জুড়ে পুরো একটা সিস্টেম হয়ে যায়, অনেক সময় ব্রিজের মতো হয়ে যায়। এরকম একটা লোকেশনও সিলেক্ট করেছে মেঘালয়তে মোস্ট প্রবাবলি, যেখানে এরকম রুটস জুড়ে জুড়ে ব্রিজ বানানো। তো সেই দুটো জিনিসকে একরকম বোঝানো হচ্ছে যে কতটা এজ পাস হয়ে গেছে, কতটা এক্সপিরিয়েন্স, কত ঘাত প্রতিঘাত, কত ব্যথা সহ্য করে এই মানুষটা বা এই গাছটা আস্তে আস্তে পুরাতন হয়ে গেছে। এরকম আরেকটা ইমেজারি প্যারালাল ড্র করা হয়েছে, যেটা হচ্ছে মানে শর্মিলা ঠাকুর যে বাড়িতে রয়েছেন, ওনার যে আদি বাড়ি যেটা, সেখানে ওই বাড়িটার সাথে একটা কেভের প্যারাল ড্র করা হয়েছে। কেভে যখন ওরা গেছিল কেভ হান্টিং করতে, এক্সপ্লোরেশন করতে, সেই দুটো লোকেশনকে একরকমভাবে বোঝানো হয়েছে যে এই বাড়িটা কত কিছু দেখেছে, এই গুহাটা কত কিছু দেখেছে, কত কিছু সহ্য করেছে। তো এই ইমেজারি সিম্বলিজম এগুলো খুব ভালো। অ্যাজ আই সেড, এই ফিল্মটা ফাটাফাটি লাগবে কয়েকজনের যারা সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স পছন্দ করে, যে সিনেমাতে পুরো ডুবে যাব, আমার স্টোরি লাইন চাই না, আমার সেরকম ন্যারেটিভ একদম স্টোরি নেই এটা নয়, স্টোরি আছে, অবশ্যই স্টোরি আছে, বাট একদম লিনিয়ার একটা ওয়ান লাইনার স্টোরি। যে একদিন এলাম, মানে ইন্দ্রনীল সেনগুপ্ত আর ঋতুপর্ণা সেনগুপ্ত এলেন, ঋতুপর্ণা সেনগুপ্তর মা হচ্ছেন শর্মিলা ঠাকুর, ওনার বার্থডে সেলিব্রেট করার জন্য 3 দিন আগে এলেন। এই 3 দিনের মধ্যে ওনাদের মধ্যে যে ঘটনাগুলো ঘটলো,
ঋতুপর্ণা কিভাবে জানতে পারলেন, দারুণভাবে ডেপিকশনটা করা হয়েছে, যেখানে ঋতুপর্ণা অ্যাকচুয়ালি জানতে পারলেন যে শর্মিলা ঠাকুরের ডিমেনশিয়া আছে, উনি ভুলে যাচ্ছেন আস্তে আস্তে, উনি পাস্টে লিভ করছেন। তো এই জিনিসগুলো, তারপর আর্ট, অ্যাজ আই সেড, যে আর্ট সেগমেন্ট ফাটাফাটি কাজ করেছে, মানে আর্ট ডিপার্টমেন্ট জাস্ট ব্লিউ ইট আউট অফ দ্য পার্ক। প্রপস যেগুলো ইউজ করেছে, যেভাবে সেট ডিজাইন করেছে, আপনার মনে হবে টাইম স্টুড স্টিল। এবার যারা হিস্ট্রি পছন্দ করেন তাদের জন্য স্পেসিফিক্যালি এই সিনেমাটা খুব ভালো লাগবে। যারা স্কুলে হিস্ট্রি পছন্দ করতেন না, আমার সাজেশন এই সিনেমাটা স্কিপ করুন, একদম আপনারা বোর টু ডেথ হবে। আরেকটা জিনিস যেটা বলতে চাই, দুটো টেকনিক্যাল গ্লিচ আমার চোখে পড়েছে। এটা একদমই ফর দ্য ফিল্ম বাফ, মানে ফিল্ম ক্রিটিক যারা একদম খুব খুব মনোযোগ দিয়ে ফিল্মটাকে দেখেন, পড়েন, তাদের জন্য কিন্তু এই পয়েন্ট দুটো বলছি। ফর দ্য লে ম্যান, ফর দ্য নর্মাল অডিয়েন্স এটা একদমই চোখে পড়বে না আপনাদের হয়তো। দুটো জিনিস, একটা হচ্ছে একাওয়াল্লি খান্না, যিনি দুর্গাপুর জাংশনে ছিলেন, উনি এখানে একজন ডক্টরের রোল প্লে করেছেন। ওনার ডায়লগ ডেলিভারিতে একটা বড় গ্লিচ রয়েছে, এটাকে সাউন্ড ইঞ্জিনিয়ারিং এর ল্যাঙ্গুয়েজে বলে সিবিলেন্স। মানে আমরা যখন শ বলি, খুব মাঝে মাঝে দেখবেন অনেকের দাঁতের ফাঁক দিয়ে খুব শ্রিল হয়ে এই আওয়াজটা বেরোয়, সিটির মতো, হুইসেলের মতোই আওয়াজটা বেরোয়, তো এটা খুব কানে লাগে। তো উনি যখন উচ্চারণ করছেন, এমনিতে উনি নন বেঙ্গলি, তো উনি বাংলা যখন বলছিলেন, প্রচুর জায়গায় সিবিলেন্সটা এসছে এবং কানে লাগবে আপনার। যদি ওনার মানে স্পোকেন ডায়লগ খুবই কম, নাহলে স্ক্রিন টাইম একদমই স্বল্প, 102 মিনিট তো এমনিতেই ফিল্মটা, বাট ওই যেটা পয়েন্টটা, ওই যে জায়গায় উনি কথাটা বলছেন, উনি ওই গঙ্গার পাড়ে ওই নদীর ধারে বসে যখন ঋতুপর্ণা সেনগুপ্তর সাথে কথাটা বলছেন, তখন এই সিবিলেন্সটা আপনার কানে বাজবেই। এটা গেল পয়েন্ট নাম্বার 1, আমার কি বাজে লেগেছে, টেকনিক্যাল গ্লিচ। পয়েন্ট নাম্বার 2টা খুব বাজে ভাষায় বলতে গেলে আনাড়ি ভুল লাগে। মানে এই ভুলটা এক্সপেক্ট করা যায় না। আমি যেরকম প্রথমেই একদম ভিডিও শুরুতে এস্টাবলিশ করলাম যে এটা কিন্তু একটা সিনেম্যাটিক মাস্টারপিস, যে সিনেমাটাকে খুব ভালো করে ক্রাফট করা হয়েছে, ফ্রেমগুলো দারুণভাবে মানে সাজানো হয়েছে। অদ্ভুত লাগছে বলতে যে এই সিনেমায় উইয়ার্ড ওয়াবলি শটস রয়েছে। মানে আপনি যদি, আমি সিনেমা হলে দেখতে গিয়ে পুরো কর্নারগুলো দেখছিলাম, পুরো কাঁপছে ফ্রেম, এরকম 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 করছে। এবং এটা হয়েছে দুটো ইনস্টেন্সে। একটা হচ্ছে যখন প্রথমে ঋতুপর্ণা সেনগুপ্তর সাথে ইন্দ্রনীল সেনগুপ্তর আলাপ হয় একটা আর্ট গ্যালারিতে, সেখানে এটা হয়। আরেকটা তার ঠিক পরেই ওনারা একটা পার্টিতে যান, এই জায়গায় হয়। পরেও আরেকটা জায়গা হয়েছে, ওটা ঠিক রিকল করতে পারছি না, বাট এই দুটো জায়গায় প্রমিনেন্টলি ক্যামেরা নড়ছে। এবং এটা যদি অল থ্রু আউট দ্য ফিল্ম নড়তো, তাহলে আমি এটাকে বলতাম, এই আর প্রশংসাটাই করতাম না, আমি বলতাম খুব বাজে কাজ, যেরকম শেকি শর্টস থাকে, হ্যান্ডহেল্ড শর্টস থাকে। বাট না, বাকি জায়গায় কিন্তু একদম ফ্লুইড, মানে একটা ক্যামেরা মুভ করছে ক্যারেক্টারের সাথে, একদম ফ্লুয়েন্সি নিয়ে মুভ করছে। এই 2-3টে জায়গায় কি হয়েছিল, বাজেট শর্ট পড়ে গেছিল, হঠাৎ হ্যান্ডহেল্ড নিতে হয়েছিল, আই ডোন্ট নো, আমি তো প্রোডাকশনে ছিলাম না ইউনিটে, বাট যাই হয়েছে, বাকি পুরো ফিল্মটা 10 on 10 সিনেমাটোগ্রাফির দিক দিয়ে। এটা হঠাৎ 1 on 10 কি করে হয়ে গেল, আই ডোন্ট নো। এটা একটা। আর আরেকটা ওনারা টেকনিক ইউজ করেছেন, পুরো ফিল্মটা যেরকম আমরা জানি যে একদম ক্যারেক্টারের সাথে ক্যামেরা মুভ করছে, ডলিতে রয়েছে, হ্যান্ডেল শট হলেও শেক করছে না, খুব ভালো সেট করছে ফ্রেমটাকে। এই পার্টি সিনটা আর ওই আপনার আর্ট গ্যালারির সিনে হঠাৎ করে জুম ইন শট আছে, এবং এই জুম ইন শটটা না খুব আগে চলতো, অফেন্সিভ হয়ে যাবে হয়তো, বাট এটা অ্যাকচুয়ালি ভোজপুরি শট। মানে ভোজপুরি মুভিতে ওরকম লে ফটো লে আর কি, সেই জুম ইন জুম আউট যেটা হতো, এটা ভদ্র সিনেমায়, টেকনিক্যালি ভদ্র সিনেমায় কিন্তু এগুলো একদম ইউজ হয় না। তো আপনি ভাবুন সিনেমাটোগ্রাফি এই লেভেলে, সেখানে হঠাৎ 2-3টে জায়গায় এরকম জুম ইন জুম আউট রয়েছে, ডাজন্ট ম্যাচ আপ। মনে হবে যে মেন সিনেমাটোগ্রাফার উনি 2 দিন অ্যাবসেন্ট ছিলেন, বা এটা হয়তো যেহেতু রবি কিরণ আয়াগারি উনি বম্বে থেকে কাজ করেছেন, মনে হচ্ছে বাকি শটগুলো হয়তো কলকাতা থেকে কাউকে হায়ার করে। এমনিতেই তো কলকাতা আমাদের যা ইউনিটের অবস্থা, যাই হোক আর্ধেক দিন তো ওনাদের হরতাল করেই চলে, তো হয়তো এইভাবে চালিয়েছিলেন। তো এই যে আমার ফিল্মটা নিয়ে বলার, আপনারা দেখে আসুন, আমি এটা সাজেস্ট করব। যদি টর্চার লাগে কি আর বলবো, আপনাদের জন্য এই ফিল্মটা নয়, আমি আগেই মেনশন করে দিয়েছিলাম। আর একটা লাস্ট পয়েন্ট আমি অ্যাড করতে চাই, যারা দর্শক বন্ধু যারা দেখছেন,
তারা একটু আমাকে এই নলেজটা আমার কাছে নেই, আমার কাছে এই তথ্যটাও নেই। আরি রিলিজ করেছে পুরাতনের পরে। আরি আর পুরাতনের গল্পের বেস কি করে সেম হয়, এক টাইমে দুটো গল্প রিলিজ করছে, মানে 11th এপ্রিল রিলিজ করেছে পুরাতন এবং এপ্রিলের লাস্টের দিকে আই থিঙ্ক রিলিজ করলো আরি। দুটোরই গল্প মা, এখানেও মা রয়েছে, ওখানে মৌসুমী চ্যাটার্জি রয়েছে, এখানে শর্মিলা ঠাকুর রয়েছে। দুজনেরই ডিমেনশিয়া রয়েছে, ডিমেনশিয়া এক্স্যাক্টলি মেনশন করা নেই, বাট দুজনেই এমন একটা স্টেজ দিয়ে যাচ্ছে যেখানে তাদের মেমোরি লস হয়ে যাচ্ছে এবং তার সাথে তার ছেলে মেয়ে, এখানে মেয়ে ওখানে ছেলে, দুজনের রিলেশন। খুব কাকতালীয় লাগছে ব্যাপারটা যে এরকম হলো, মানে এরকম কি হতে পারে যে স্ক্রিপ্ট কোথাও দিয়ে লিক হয়েছিল, একজন আরেকটা তুলে নিয়েছে। যাই হোক, সেটা তো আমি বলতে পারবো না, আমি ইন্ডাস্ট্রি ইনসাইডার নই। বাট হ্যাঁ, যদি দুটো সোর্স মেটেরিয়াল একরকমও হয়ে থাকে, তাও আমি বলবো আরি এই স্টোরিটাকে নিয়ে খিল্লি করেছে। মৌসুমী চ্যাটার্জিকে একটা ট্রিবিউটও দিতে পারেনি, মানে ওরকম একটা লেজেন্ডারি অ্যাক্ট্রেসকে নিয়ে জাস্ট খিল্লি করেছে। সেখানে শর্মিলা ঠাকুরকে নিয়ে সত্যি পুরাতনে ওনাকে যোগ্য সম্মানটা দিয়েছে, এটা আমি বলতে পারি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, আমাদের মেম্বারশিপ স্টার্ট হয়ে গেছে, আপনারা মেম্বার হিসেবে জয়েন করতে পারেন, প্রচুর অ্যাডিশনাল বেনিফিটস রয়েছে। আর এই ভিডিওটা নিয়ে যদি কোনো কমেন্টস থাকে, কোনো রিকোয়েস্ট থাকে, আপনার সাজেশনে জানাতে পারেন, কমেন্ট সেকশনে ডেফিনেটলি সেটা জানাবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ